তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এখন এই শব্দগুলোকে তুমি ব্যাখ্যা করতে পারবে না, এই শুধু তুমি অনুভব করতে পারবে। এই কতখানি গভীর অনুভবে পৌঁছালে, কতখানি উচ্চতায় পৌঁছালে, আধ্যাত্মিক বোধ বা চিন্তা বা চেতনার উচ্চতায় পৌঁছালে, তবে তিনি এই জায়গায় এই কথাগুলো, এই শব্দগুলো এভাবে পরপর সাজাতে পারে। ফলে তিনি সব শব্দগুলোই নিলেন অন্য কোথাও থেকে না কোথাও থেকে, তিনি ভাবনাগুলোও নিলেন, কিন্তু সেই ভাবনাগুলো পরপর সাজিয়ে যখন সকলের কাছে দিচ্ছেন, তখন কিন্তু সে যে বোধে আমরা পৌঁছাচ্ছি, সেই বোধে সাধারণ মানুষ কেউ ভাবতেও পারেনি, কেউ লিখতেও পারেনি, এবং আমার ধারণা এখনও খুব বেশি কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। কিংবা ধরো ওই ছোটো 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 একটা দুটো লাইন, ধরো এরকম একটা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কহু হব না কো দিশাহারা পথহারা। এই যে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, কে, কাকে বলবে তুমি? তোমারে করিয়াছি, আমি বলতে পারি তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, আমি যাকে ভালোবাসি সে আমার স্ত্রী হতে পারে, সে আমার বন্ধু হতে পারে, সে আমাকে যে নিত্য প্রেরণা দেয় সেও হতে পারে। এক, দুই, কথাগুলো কিন্তু খুব সহজ, তুমি যেভাবে ভাববে। আমার ছেলেবেলা থেকে যে শিক্ষক আমাকে তৈরি করেছেন, তিনি হতে পারে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কহু হব না কো পথহারা। আমার শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন। আচ্ছা, আমার বাবা, তিনিও আমার দাঁড়িয়ে থাকতে পারেন এই লাইনটায় এখানে, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তুমি বলবে ও তো কাদম্বরী দেবীকে নিয়ে হতে পারে বা অন্য কোনো নারীকে নিয়ে হতে পারে। আমি বলবো না, আমার শিক্ষকও হতে পারে, আমি যাকে আধ্যাত্মিক জীবনে গুরু বলে মানি, আমি তাকে নিয়ে ভাবতে পারি তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। একজন লিখেছেন, বিবেকানন্দের ছবিটা দিয়ে লিখেছেন, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। আমার আধ্যাত্মিক গুরু যিনি আছেন, তাকে আমি এই ভাবনাটা দিয়ে ভাবতে পারি। আবার আমি পরম করুণাময় ঈশ্বরকে উদ্দেশ্য করে বলতে পারি, যিনি যেভাবে তুমি ভাববে, যিনি টোটাল ইউনিটি অফ পাওয়ার ভাবতে পারো তোমার বিজ্ঞানের পরিভাষায়, তাই তোমাকে দিয়ে বলছি। তুমি বলতে পারো পরম শক্তি, পূর্ণ শক্তি, কিংবা তুমি বলতে পারো পূর্ণ প্রকৃতি, সেখানেও বলতে পারো যে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। ফলে রবীন্দ্রনাথ কাকে নিয়ে ভেবেছিলেন, কি ভেবেছিলেন, কার কাছ থেকে কি ধার নিয়েছিলেন, সেটা নিয়ে বোধহয় ভাববার সময় আমাদের আর নেই, তোমার আছে। আমরা যারা প্রায় 50-এর কাছাকাছি পৌঁছাচ্ছি, আমরা আরও হয়তো এই যে আমি একটা লাইনকে 4 রকম বা 5 রকমভাবে বলবো। আমি ওই যে মহিলাটি বসে আছে তাকে নিয়েও বলতে পারি তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর প্রভু হব না কো পথহারা। কিংবা ওই মহিলাটি আমাকে নিয়ে বলতে পারে, কিংবা অন্য কাউকে নিয়ে বলতে পারে, কিংবা ওর কাছে যদি কৃষ্ণ ঠাকুর এরকম হয় তাহলে সে তাকে নিয়ে বলতে পারে। আমরা প্রত্যেকে আমাদের মতো করে এই একটা লাইন নিয়ে জীবনটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। ফলে তাকে নিয়ে যে বিশোধন হবে সে তো হবেই। আর লাস্ট যে কথাটা বললে, আসলে প্রত্যেকের ভেতরে, এটা তুমি সবচেয়ে বেশি জানো, তুমি জেনে শুনেই সমালোচনা করেছো, আমি বুঝি। আসলে আমাদের ভেতরে অনেকগুলো আমি আছে। প্রতি মুহূর্তে আমরা প্রকৃতির মতো পরিবর্তন করি নিজেদেরকে। আমার ভেতরকার আমার বড় আমি, আমার ছোট আমি, আমার প্রাত্যহিকতার আমি, আমার সংসারে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাত্র, এই লোকটাই কিন্তু তুমি বলো, এই লোকটি লিখছেন যে ওই যে কবিতার লাইনটা, পথের শেষ কোথায়, কি আছে শেষে, এত সাধনা, এত বাসনা কোথায় মেশে, পথের শেষ কোথায়, কি আছে শেষে। এই দহনটা তো তার মধ্যে আছে, অবিরাম দহন। এই দহনটা আছে বলে তার ভেতরে কোথাও না কোথাও অহং জন্মেছে বলেই না এই লোকটা বলতে পারেন যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডোবা চোখের জলে। যদি অহংকার না জন্মাতো, কখনো কোনো মুহূর্তে যদি বোধে অহংকার না জন্মাতো, তাহলে কিন্তু তিনি এটা বলতেই পারতেন না।
ফলে অহংকার আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে বলে রবীন্দ্রনাথকে পুজো করতে আমার ইচ্ছে করে না, একেবারেই পুজো করতে ইচ্ছে করে না। বরং লোকটাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে এই ভেবে যে লোকটা কখনো বউকে ভালোবেসেছে, কখনো বউকে ভালোবাসেনি, কখনো যাকে মনে হয়েছে তার প্রেরণাদাত্রী কোনো এক নারী, কোনো এক পুরুষ কিংবা যেই হোক না কেন, তাকেও আঁকড়ে ধরতে চেয়েছে, তাকে গ্রহণ করেছে, এবং সেখানে বোধহয় ভাইজিও বাদ যায়নি, তার প্রতিভাও তাকে স্পর্শ করেছে, একসঙ্গে প্ল্যানচেটের মতো কাজও করেছে, এগুলো সব তোমরা জানো। ফলে এই মানুষটি না ওই দীর্ঘ জীবন জুড়ে অবিরাম ভেঙেছে, গড়েছে, আর সেই ভাঙা গড়ার মধ্যে দিয়ে তার ভেতরের ওই তোমার কথায় অধিকতর সত্য যে সত্য বাস্তবে, সে সত্যের বাইরে গিয়ে অধিকতর সত্যটাকে প্রতিষ্ঠা করবার একটা অবিরাম প্রয়াস করেছেন। আর যেখানে যেখানে তুমি তার জীবনটা খুব যত্ন করে পড়েছো, তোমার মতো অতটা আমি পড়িনি, যেখানে 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 তিনি বেশি ধাক্কা খেয়েছেন সংসারে, ঠিক সেই জায়গাগুলোতে তিনি ভেতরে ভেতরে যেখানে পৌঁছাতে চেয়েছিলেন সেটা পৌঁছাতে পারেননি বলে সেটা লিখে দিয়ে গেছেন, সেটা লিখিয়ে দিয়ে গেছেন, সেটা বলে দিয়ে গেছে। ফলে তিনি কোথা থেকে কি নিয়েছেন, দেখো যখন বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি গাইছেন, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখ হলু তৈ হিয়ে জুড়নো না গেল, কবিতার তো লাইন, লক্ষ লক্ষ যুগ তোমার হৃদয়ের সঙ্গে আমি হৃদয়ে রাখলাম, তবু জোড়াতে পারলাম না, সকলেই তোমরা জানো। সেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে যখন তিনি বলেন, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, কোথায় আলাদা, কোথায় পার্থক্য? আবার ঘুরে ফিরে যখন জীবনানন্দ, তোমার জীবনানন্দ যখন বলেন যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর অনেক ঘুরেছি আমি। 1000 বছর ধরে তো আমরা কোনো ব্যক্তি মানুষ তো 1000 বছর ধরে পথ হাঁটতে পারি না, তাহলে এই হাঁটা কি আসলে লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখ হলে তো হিয়ে জুড়ে না যায়, কিংবা আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেম, সত্যিই আমরা দুজনকে, আমি আর আমার স্ত্রী, আমি আর আমার ঈশ্বর, আমি আর আমার শিক্ষক, আমি আর আমার আধ্যাত্মিক গুরু, আমি আর তুমি ছাত্র শিক্ষক, আমাদের যে সম্পর্ক, কি বলবে? যেভাবে তুমি বলতে পারো, যেভাবে তুমি ভাবতে পারো, যেভাবে তুমি ভাবাতে পারো, যেভাবে তুমি নিজেকে নির্মাণ করতে পারো। এই ফলে দীপঙ্করকে কোথাও সমর্থন, তোমাকেও সমর্থন করি। আচ্ছা, তোমরা দুজনেই আমার ছাত্র, তাই আমারটা পরীক্ষা দেওয়ার আছে, পরে পরে না এখনই দেবো, এখন না, তোর আগে তোর আগে আমার স্যার বলো। আমি আসলে এখানে যেটা বলতে চেয়েছিলাম, দীপঙ্কর নিজেও জানে যে দীপঙ্করকে মোটেও সমালোচনা করতে চাই না, আমি একটা বিতর্ক তুলতে চাইছিলাম, বিতর্ক তুলতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে এই কথাটা নিয়ে অন্তত 3 জন মানুষ কথা বলবে। পুরোনোবাবু সামনে বসে আছেন, স্যার বসে আছেন, দীপঙ্কর নিশ্চয় কথা বলতে, আমি চাইছিলাম পুরোনোবাবু নিশ্চয় বলবেন, দীপঙ্কর বলার জন্য উৎসাহ করছে, ভেঙে দিয়েছে। অন্যদেরকে একটু আমি জাস্ট একটু বলে দিই যে এটা কিন্তু একটা মতটা এরকমই, ধরুন যে এটা ভালো মন্দ কোনো ব্যাপার নয়। আমি দীপঙ্করকে প্রথমে যে কথাগুলি প্রথমত বলেছি, আমি যে নাচের কথা বলেছে বা অন্য বিষয়ের কথা বলেছে, যেহেতু ওনার নয়, অন্য জায়গা থেকে নিয়েছে। এটা মানে আমি যদি স্যার জানেন ইংলিশ কিচের কথা, এটা সেখান থেকে বলবো যে সেই ভাষাই সবচেয়ে বেশি সমৃদ্ধ যে ভাষা ঋণ গ্রহণ করেছে, মানে সেই সাহিত্যই সমৃদ্ধ হবে আমি যদি ঋণটা নিতে পারি, ঠিকঠাক দিতে পারি। আমি ঋণ না নিয়ে মৌলিক কি করে মৌলিক কিছু হয় নাকি? চিরকাল মৌলিক কিছুই হয় না, এক রঙা হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠিকঠাক নিতে পেরেছেন বলে কিন্তু এটা হতে পেরেছে। আমার মধ্যে বক্তব্য হচ্ছে সেটা, আমার কথা যে আমি এটা তুলতে চেয়েছিলাম তার উত্তরটা আমি দিয়ে যাচ্ছি, এটা হতে পারে একদম। দ্বিতীয় যে কথা বলতে চেয়েছি, যে দীপঙ্কর যে কথা বলেছে, দীপঙ্কর কিন্তু একটা কথা ঠিক বলেছে যে স্বার্থ ছোট গল্পকার। আমি পলিটিক্যালি স্বার্থ কথাটা আমি চেপে দিলাম, চেপে দিয়ে বললাম যে রবীন্দ্রনাথ মোটেই প্রথম ছোট গল্পকার না। ও কিন্তু বলেছে, কিন্তু আমি সমালোচকের এক চোখ দিয়ে স্বার্থের কথাটা কোট আনবো, স্বার্থ কথা চেপে দিয়েছি। চেপে দিয়ে আমি বললাম প্রথম বা নয়। আসলে আমি বলতে চেয়েছিলাম ছিলেন, তারপরে যখন রবীন্দ্রনাথ দেখলেন ছোট গল্পের আলাদা পপুলারিটি তৈরি হলো, ব্যাপারটা এটাই। আমি আসলে সেই দিকটাই বলতে চাইছিলাম যে ছোট গল্পটা যা চলে আসছে,
একটা ধারাবাহিকতা চলে আসছে। অনেক আগে আর থেকে, চলে আসছে। অনেক আগে আর আমি বিষয়টাকে একটু বোধা করেই বলতে চেয়েছি যে সবার জন্য বলতে চেয়েছি রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া থেকে ধার নেই, আবার ইন্দোনেশিয়া নিয়ে গবেষণা করলে তুমি ইন্দোনেশিয়ার একটা ধার নিয়েছে। আরে সেটা ব্যাপার না, এই বলছি একটা প্রাদেশিক সার্কেল, অর্থাৎ বাংলা ভাষা বা সংস্কৃতিতে উনি গ্রহণ করেছেন। সে তো হবেই বাবা, সেটা সিদ্ধান্তটাই বলতে সেটা তো আমি অস্বীকারই তো করি। মাইকেল মধুসূদন তো পত্রকাব্য রবীন্দ্রনাথের কাছ থেকে তো আমি সে কথা অস্বীকার মানে সেটাই বলতে চেয়েছি, সেটাই বলতে চেয়েছি। আর কতগুলো কথা, সেগুলোই আমরা চাই। আর কতগুলো কথা মানে এটা বিতর্ক তুলতে চেয়েছি। আমি চাইছিলাম পথের আড্ডায় কখনো এর বিতর্ক বাঁধেনি, বাঁধা উচিত। দ্বিতীয় হচ্ছে যে ছন্দের ক্ষেত্রে যে দীপঙ্কর যে কথা বলছে, দীপঙ্করকে আমি আবার একটু ফুটিয়ে দিচ্ছি। ও ভালো জানে, আমার চেয়ে দীপঙ্কর ছন্দটা ভালো জানে। মাতৃত্ব ছন্দে হ্যাঁ, গদ্য ছন্দ যে কথা বলছে, গদ্য প্রথম। ছন্দ দীপঙ্কর দেন। হ্যাঁ, দেখ দীপঙ্কর একদম মানসিক দলবৃত্ত ছন্দ আনছেন, সাহিত্যের ক্ষেত্রে আনছেন। তাও দলবৃত্ত ছিল, কিন্তু কলাবৃত্ত তিনি প্রথম একেবারে আনছেন দলবৃত্ত মানে নিষ্ফল কামনা। দলবৃত্ত ছিল, কিন্তু শিষ্য সাহিত্যে রবীন্দ্রনাথের আগে কেউ ব্যবহার করে না, এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে দীপঙ্করের যে জায়গাটা, আমি জাস্ট মানে বিতর্ক উস্কে দেওয়ার কারণ দীপঙ্কর উত্তর দেবে, কিন্তু উত্তর দেয়নি, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। কিংবা দ্বিতীয় সেটা হচ্ছে যে গদ্য কবিতা। গদ্য কবিতা খেয়াল করতে হবে যে রবীন্দ্রনাথ যে প্রথম গদ্য কবিতা ব্যবহার করছেন এমন নয়। গদ্য কবিতার ধারাবাহিকতা চলে আসছে, যে অমিত্রাক্ষর ছন্দ ভেঙে চলে আসছে, বৈরিশ ছন্দ চলে আসছে ধারাবাহিক, কিংবা হুতুম পেঁচার নকশাতে ওটা রয়েছে, এটা চলছে, এটা কিন্তু চলছে। অবনীন্দ্রনাথের লেখা। এইবার ভদ্রলোক মানে এই সত্যেন্দ্রনাথ দত্তকে অনুরোধ করছেন তুমি লেখো। এবার এই যে লিপিকা যে কি বই ভদ্রলোক কি নিজে জানতে না তো, কিন্তু বলেছেন লিপিকা লেখাগুলো রচনাগুলো ওটা না কবিতা না গল্প, মানে ওটা লিখে দিতে হয়, মানে সুকুমার রায়ের মতো। এইটা এই জিনিস মানে গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, হ্যানা তেনা সব কিছু আছে। তো সেইখানে তিনি করছেন।